প্রিয় দর্শক, একেবারে সপ্তাহের শুরুর আজকের রবিবারের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। প্রতিদিনের মতোই আমাদের সঙ্গে সংবাদপত্র এবং তার বিশ্লেষণ। আর আজকের হলো 27শে জুলাই, আর বাংলা তারিখটা হলো 12ই শ্রাবণ 1432। আজকের এই সকালটিতে সবাইকে আবারও স্বাগত। জাতীয় জীবনে যেসব ঘটনাগুলো আমাদের ঘটে প্রতিদিন পত্রপত্রিকায় চলে আসে, আমরা সর্বশেষ সংবাদটি আপনাদের সঙ্গে বিনিময় করতে চাই, যাতে ভোর হতে হতেই আপনি আজকের বাংলাদেশ, আজকের আন্তর্জাতিক বিশ্ব ক্রীড়া সংস্কৃতি সব কিছুর সঙ্গে একীভূত থাকতে পারেন এবং ঘর থেকে পা ফেলার সঙ্গে সঙ্গেই আপনি তথ্যের সঙ্গে থাকতে পারেন। অনেক ঝামেলা কিন্তু পার হয়ে যায়, অনেক ঝামেলা বাঁচিয়ে যাওয়া যায় যদি আমরা তথ্যের মুখোমুখি হই প্রতিদিন সকালে। আর সেই জন্যেই এশিয়ান সংবাদ বিশ্লেষণের আমাদের আজকের আয়োজন। সঙ্গে আছে আমি ডক্টর মঞ্জুরুল হক। চলুন দেখি আমাদের হাতে আজকে কি কি সংবাদ রয়েছে। দেশ রূপান্তর 27শে জুলাই রবিবার 12ই শ্রাবণের যে সংখ্যাটি আমাদের হাতে, তার প্রথম লালকালিতে হেডলাইন সেটি হলো সর্বোচ্চ ফাঁসির আসামিতে হিমশিম খাওয়া হচ্ছে। এটির কন্ডেম সেলে 2600 বন্দী। স্পর্শকাতরের সব বাড়তি বন্দীদের বিশেষ নজরে রাখতে হিমশিম খাচ্ছে জেল কর্তৃপক্ষ। আর বেশি সংখ্যক স্পর্শকাতর আসামি নিয়ে কারা কর্তৃপক্ষের বিশেষ নজর, এটি দিয়ে দেশ রূপান্তর শুরু করেছে তার প্রধান খবরটি। ঘড়ির কাঁটা টিকটিক করে প্রতি সেকেন্ড চলে যায়, এই বার্তাটাতে ঘড়ির এই মৃদু শব্দটাই কন্ডেম সেলে বন্দীদের বুকের ভেতরে তীব্রভাবে আঘাত করে। তাদের জীবন থেকে যেন একটা করে সেকেন্ড কমে গেল। সেই কন্ডেম সেলে এখন 2600 বন্দী, যা যে কোনো সময়ের চেয়ে বেশি, অর্থাৎ বেশি সংখ্যক। আমরা এটি দিয়ে শুরু করা হচ্ছে আজকের খবরটি। আর ঠিক এই খবরটির ওপরেই দেশ রূপান্তরের এক ক্রন্দনরত মায়ের ছবি। তার ক্যাপশনটা হচ্ছে, রাজধানী উত্তরার খালপাড় এলাকায় জারিফ ফারহানের লাশ এলে মায়ের আহাজারি। 2 জনের মৃত্যু, জারিফ ফারহান, মাসুমা বেগম। ডান পাশেই ছোট করে 2 জনের দুটো ছবি। রাজধানীর উত্তরার খালপাড় এলাকায় যখন এলো বুকের মানিক জারিফ ফারহানের লাশ, তখন মায়ের আহাজারিতে কেঁদে উঠল চারপাশ। মাইলস্টোন ট্র্যাজেডিতে সব কিছু হয়ে গেল এলোমেলো। সেই মাইলস্টোন আমাদের সারা জীবন কাঁদাবে, যেসব অভিভাবকের সন্তান চলে গেছে, যারা যুদ্ধ করছেন এখনও হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে। আর তাদেরকে অভিবাদন জানাই, যারা এই সন্তানদের পাশে দাঁড়াচ্ছেন রক্ত দিয়ে, ত্বকের ডোনেশন দিয়ে তাদেরকে। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখতে হবে, প্রধান উপদেষ্টা কথাটি বললেন। বুলেট পয়েন্টে রয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে 13 দল এবং একটি জোটের বৈঠক। 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মোস্তফা জামাল হায়দার, বলেছেন কথাটি। এই বিষয়টি আমাদের সঙ্গে রয়েছে। প্রিয় দর্শক, যারা জানেন যে নির্বাচন নিয়ে আমাদের নানান রকমের সুবিধা অসুবিধা, আলোচনা সমালোচনা রয়েছে, কিছুটা ধোঁয়াশার মধ্যেও ছিল, কিন্তু কালকে বলে দেওয়া হয়েছে যে 4-5 দিনের ভেতরে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হবে, যেটি আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। একটি নির্বাচনমুখী সময়, সরকার দুটি। আর এদিকে ভারতের 1,500 বাংলাদেশি পুশিন করার তথ্য সঠিক। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটি বলেছেন। বিদেশ থেকে লোক ভাড়া করে দেশ চালানো যায় না, বললেন মির্জা ফখরুল। আর এদিকে
ক্ষমতা হারানোর ভয় না থাকলে সরকার দানব হয়, এই কথাটি বলেছেন আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বললেন যে ক্ষমতা হারানোর ভয় চলে গেলে সরকার দানবে পরিণত হয়। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কথাটি বললেন। তিনি বললেন যে মানবাধিকার শুধু আইন দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সবার আগে রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগ, 3 বিভাগের সমস্যার সমাধান প্রয়োজন। একটু নিচের দিকে আসি পত্রিকাটির। ব্যাংক পুনর্গঠনে লাগবে $35 বিলিয়ন। তার ডান পাশে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। জলের ভাসা মানুষ, কোমর অব্দি জল, নিম্নচাপে জোয়ারে ভাসল উপকূল। আমাদের উপকূলের যে জীবনযাত্রা, তীব্র সংগ্রামের জীবনযাত্রা। তার নিচে হলো ফিলিস্তিনের পাশে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। আমরা দেখছি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে ধীরে ধীরে, কারণ এই হত্যাযজ্ঞ সারা বিশ্ব বিবেক, মানবাধিকার কেউই আসলে সহ্য করতে পারছেন না। আর বাঁ পাশে একটা ছোট কলামে একটা সংবাদ কিন্তু জরুরি, সেটি হলো থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত বেড়ে 32। মানে আমরা পৃথিবীর এই সময়টাতে আমরা যুদ্ধ থেকে বেরোতেই পারছি না। বলা হচ্ছে চলমান থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষে আরও 12 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার কর্মকর্তারা। 2 দেশের মধ্যে মোট নিহতের সংখ্যা 32 জন। এর পরের পত্রিকাটিতে আমরা যদি একটু যাই, প্রথম আলোর দিকে আসুন আমরা একটু তাকাবো। প্রথম আলোতে যে কথাটি বলা হলো শুরুর দিকে, সেটি হলো যে মাসুল বাড়ানোর চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা। মাসুল বাড়ছে কিসের? বন্দরে মাসুল বৃদ্ধি, মাসুল বাড়ানোর চাপে ভোক্তাদের খরচ বাড়তে পারে। রফতানিতে কর্মরত যারা আছেন তারা বলছেন যে এতে করে কমতে পারে প্রতিযোগিতার সক্ষমতা। মাসুল বাড়তি মাসুল রফতানিতে প্রতিযোগিতার সক্ষমতা কমাবে, আর আমদানিতে বাড়তি ব্যয়ের বোঝা পড়বে। সেটি পড়বে আমাদের ঘাড়ে, মানে আমরা যারা ভোক্তা তাদের মধ্যে। ভোক্তা রফতানিকারকের বাড়তি ব্যয় কত, তাই নিয়ে কথা আছে। তার ঠিক ডান পাশে আমাদের আবার সেই বেদনাদায়ক ছবি। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত। একটি সন্তানকে জড়িয়ে ধরে আছেন, ছেলেকে বুকে জড়িয়ে রেখেছেন বাবা গোলাম মোস্তফা। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্র আয়ান খান। হাসপাতাল থেকে আয়ান ছাড়পত্র পেয়েছে। কি যে ভালো লাগলো প্রিয় দর্শক, এই খবরটি। আমাদের একটি সন্তান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। নিহত বেড়ে তবু দাঁড়িয়েছে 35-এ। চিকিৎসা শেষে বাড়ি ফিরল 2 জন। স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হবার ঘটনা। বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন 36 জন। 4 জনের অবস্থা সংকটাপন্ন, 9 জন শঙ্কামুক্ত নয়। আমরা এর আগের অনুষ্ঠানটিতেই আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি সবার অনুরোধে যে আমাদের যে স্কিন ডোনেশন, ত্বকের যে ডোনেশন, সেটি কিভাবে করতে হয়, কিভাবে দিতে হয়। এবং বার্ন ইনস্টিটিউটের যে ডক্টর তিনি বলছেন যে আপাতত তাদের যে ব্যাংক রয়েছে, স্কিন ব্যাংক, সেখানে আপাতত পর্যাপ্ত স্কিন রয়েছে। প্রয়োজনে সবাই নাম লিস্ট করে আসবেন, তাদের সবাইকে ডাকা হবে। মাইলস্টোনের কথাগুলো আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয় বারবার। আবার আরেকটি দেশের আরেকটি অবস্থান নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। সেটি হলো 4-5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাকালে বলা হয়েছে 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখটি ঘোষণা, যেটি শুনেই আসলে জনজীবন এক ধরনের স্বস্তি বাতাস বয়ে যাচ্ছে।
জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা এখনই কথা বলছি আমাদের আজকের অতিথির সঙ্গে। বাহরাম খান, তিনি কথা বলছেন ডেইলি স্টার থেকে। তিনি ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার। স্বাগত জানাচ্ছি বাহরাম খানকে। বাহরাম খান, স্বাগত আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকে সকালে মিরপুর থেকে বলছিলাম। আচ্ছা, আজকে সকালেই আমরা একটু জাতিকে একটু আশ্বস্ত করতে চাই যে প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা জানতে পেরেছি 4 বা 5 দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা আসতে পারে, সঠিক দিনটির ঘোষণা আসতে পারে। এই দিনটির ঘোষণা নিয়ে জাতীয় জীবনে অনেক প্রত্যাশা রয়েছে। জাতীয় জীবন নানা ধরনের অভিঘাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নানান অবস্থানে রয়েছে। আপনি কি মনে করেন নির্বাচনের একটি সঠিক দিন তারিখ ঘোষণা হলে আমাদের জাতীয় জীবনের একটি বড় ধরনের পরিবর্তন আসবে? বাহরাম খান। জি, ধন্যবাদ এশিয়ান টিভিকে আমাকে যুক্ত করার জন্য। প্রথমেই যে বিষয়টা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে নির্বাচনের তারিখটি জানার জন্য শুধু রাজনৈতিক দল নয়, সারা দেশের মানুষের ভিতরে এক ধরনের আগ্রহ আছে যে কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, সরকার সেই প্রস্তুতি কতটুকু নিতে পারছে। সেই পরিস্থিতিতে যখন লন্ডন বৈঠকের পর আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব বলে সরকার সম্মত হয়, তখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের একটা ঔৎসুক্য তৈরি হয়েছে যে কবে সেই তারিখটি। তো গতকালকের যে বিষয়টি, গতকালকে রাতে সন্ধ্যার পর একটি রাজনৈতিক দলের জোটের প্রধানের মাধ্যমে যে ঘোষণাটি এসেছে, সেটি একদিক থেকে স্বস্তির যে সরকারের প্রধানের সঙ্গে কথা বলে উনি এই তথ্যটি জানিয়েছেন। কিন্তু সরকার কিন্তু এখনো নিজে থেকে সরাসরি নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকারের কোনো সরাসরি মাধ্যমে বলেননি। তার মানে এটা আমরা অবিশ্বাস করছি না, এটা বিশ্বাসেরই বিষয়। কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে যতটুকু মানে সুনির্দিষ্টতা প্রকাশ পায়, এই ক্ষেত্রে কিছুটা দূরত্ব আছে। সেই দূরত্বের ক্ষেত্রে এটা সরকারের একটা কৌশলও হতে পারে যে মানুষকে বার্তাটা আগে থেকে দেওয়া। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের যে তারিখ ঘোষণার বিষয়টি সঙ্গে গতকাল প্রধান উপদেষ্টার মানে প্রেস উইং থেকে এই সব বৈঠকের বিষয়ে একটি আলাদাভাবে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টাকে রেফার করে সরাসরি বলা হয়েছে যে নির্বাচন যত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটি গোষ্ঠী সেই নির্বাচন ভণ্ডুল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো এই দুইটি বিষয় খুবই মানে প্রাসঙ্গিক যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এইরকম ভাবে প্রেস উইং এর পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ থেকে যেভাবে কথা আসলো, এর আগে এইভাবে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণার কাজ কি সরকারের নাকি নির্বাচন কমিশনের? তো আমরা সাধারণত যেটা দেখি এই এখতিয়ার, এই প্রক্রিয়াটি নির্বাচন কমিশনাররা মিটিং করে, তারা ঠিক করেন, তারা ঘোষণা করেন। ঠিক করেন বলতে ঠিক সরকারের সঙ্গে আলোচনা করেই হয়, কিন্তু ঘোষণাটা করেন নির্বাচন কমিশন। তো এখন যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজের প্রক্রিয়া স্বাভাবিক সরকারের কাজের প্রক্রিয়া থেকে ভিন্ন। তো সেই আমার ধারণা যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের অনুষ্ঠানের বিষয়ে যে সুনির্দিষ্ট তারিখ নাও ঘোষণা করা হতে পারে। তারিখটি খুব সম্ভবত নির্বাচন কমিশন ঘোষণা করবেন। কমিশন ঘোষণা করার মাধ্যমেই নির্বাচন কমিশন যে স্বাধীন, নির্বাচন কমিশন যে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মানে এখতিয়ার, সেই এখতিয়ারকে প্রশ্নবিদ্ধ করবে যদি নির্বাচন কমিশনের মাধ্যমে তারিখটি না আসে। আবার প্রধান উপদেষ্টা করলেও সেই বিষয়টি মানে অনৈতিক হবে বা অসাংবাদিক মানে বেআইনি হবে সেটাও না, কারণ আমরা একটা বিশেষ পরিস্থিতি পার করছি। জি। তো সেইভাবে বলতে গেলে নির্বাচনের তারিখ ঘোষণার সময় খুবই আসন্ন। তবে 4-5 দিনের ভিতরেই সেটি করা হবে কিনা, নাকি আগামী, আমরা যেহেতু জানি যে গণ অভ্যুত্থানের যে দিবস যেটি অলরেডি সরকার ঘোষণা করেছে 5 আগস্ট, গত বছর এই সময়টিকে কেন্দ্র করে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি ভাষণ আসবে জাতীয়ভাবে দেওয়ার জন্য। সেই ভাষণে সেটি ইঙ্গিত আসবে নাকি আলাদাভাবে দেওয়া হবে, সেইটা দেখার বিষয়। জি, আর আরেকটি বিষয় একটুখানি আপনার সঙ্গে আমরা ছোট্ট করে জেনে শেষ করব। মির্জা ফখরুল বলেছেন আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা।
মানে ঘুষের রেট যেভাবে বাড়লো তাতে আমাদের জাতীয় জীবনে আমাদের নাগরিকরা কিভাবে রক্ষা পাবেন? এটি বন্ধ করতে হবে তো? বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আমাদের যে সরকারি কাজের প্রক্রিয়া, সে নিশ্চয়ই সরকারি বিভিন্ন সেবা পেতে গিয়ে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির বিষয়গুলো রাজনৈতিক দলের নেতাদের কাছে, জি। সাধারণ মানুষ বলেন, ব্যবসায়ীরা বলেন, সেই একটি মানে অবস্থার প্রতিক্রিয়াই মনে হয় বিএনপির মহাসচিবের মুখ থেকে এসেছে, এবং এই বাস্তবতাকে উপেক্ষা করার মানে সুযোগ নেই। কারণ একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, সেই রাজনৈতিক দলের নেতৃত্বে সরকার পরিচালিত হয়। তিনি সেই সরকার বলেছেন, মির্জা ফখরুল বলেছেন, দেশে ঘুষের লেনদেন থেমে নেই, উল্টো আগের চেয়ে বেড়েছে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। আমরা সত্যি সন্দিহান যে আসলে জাতীয় জীবনে এই ঘুষের এই দুর্নীতির প্রবাহ যদি বন্ধ না হয় তাহলে সব কিছু আমাদের ব্যর্থ হয়ে যাবে। আমাদের বাহরাম খান, সিনিয়র রিপোর্টার, ডেইলি স্টার, আমাদের সঙ্গে যোগ দিয়ে আলোচনা করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটু ইত্তেফাকের দিকে তাকাই। ইত্তেফাক তার প্রথম হেডলাইন যেটি করেছে সেটি হলো, চলে গেলেন আরও 2 জন, মৃত্যু বেড়ে 35, মাইলস্টোন ট্র্যাজেডির কথা এটি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দগ্ধ আরও 4 শিশু। আমাদের সন্তানেরা এখনো জীবন মৃত্যুর সাথে লড়ছে। 2 জনকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না মির্জা ফখরুলের। আবার সেই কথাটি এখানেই তিনি বলেছিলেন, আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন লাগে 5 লাখ টাকা। যারা চায় তারাই জানে না পিআর কি। পিআর নিয়ে তার এই প্রশ্ন। আমরা একটু নিচের দিকে যদি আসি, জাতীয় সনদকে সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনার পরামর্শ দেয়া হয়েছে। তারপরে একটি খবর হলো, পুরনো সিস্টেমে দেশকে আর চলতে দেয়া হবে না। নাহিদ বলেছেন কথাটি। যুক্তরাষ্ট্রের কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিনের দিকে এক ঝলক তাকাবো। প্রতিদিনের খবরও কিন্তু তাই, বেড়েছে ঘুষের রেট। মানে বাংলাদেশের মানুষ যাবে কোথায় যদি প্রতিনিয়ত ঘুষ দিয়ে দিয়ে চলতে হয়? বিষয়গুলো হচ্ছে ভূমি বিচারিক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার, এসব প্রতিষ্ঠানে রমরমা ঘুষের বাণিজ্য। আগে যে কাজের জন্য লাগতো 10,000 টাকা, এখন লাগছে 50,000 টাকা, মানে 5 গুণ বেড়েছে। প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এইটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। আর ওদিকে আবার সেই কথাটি আলোচনায় ভোটের তারিখ 4-5 দিনের ভেতরে যে কথাটি বলা হচ্ছে। আমাদের আলোচক আজকের বললেন বাহরাম খান যে এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসতে হবে মূল ঘোষণাটি। তবে সরকারও দিতে পারেন, যেহেতু একটি বিশেষ সময়ে সরকারের উদ্ভব। সেনাপ্রধানের এক উদ্যোগে পাল্টে যাচ্ছে পাহাড়ের জীবন। ধর্মীয় উস্কানিমূলক সহিংসতা বাড়ছে, এটি আছে। জনকণ্ঠের দিকে একটু তাকাই আসুন। 900 টাকার পিলার 40,000 টাকায়। জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুট। নির্বাচন প্রস্তুতি নিতে গেলেই সামনে আসে নানা ষড়যন্ত্র। বাংলাদেশের উপর মালয়েশিয়ার খড়গ, পাঠানো যাচ্ছে না আটকে পড়া 17,000 ভিসাধারীকে। এই সমস্যাটি এই মুহূর্তে হচ্ছে মালয়েশিয়ার ভিসাধারীদেরকে নিয়ে। চলে গেলেন আরও 2 জন, মোট মৃত্যু 38। বিষয় মাইলস্টোন ট্র্যাজেডি। পিআর ভোটের নামে জগা খিচুড়ি চলছে। এটির শেষ কথাটি ছিল এই। মোটামুটি জনকণ্ঠের এই কথাগুলো দিয়ে আমাদের শেষ করতে হচ্ছে। আর যে কথাগুলো আজকে আমাদের মূল কথাতে এসেছে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম রয়েছে
ভোটের তারিখ ঘোষণা, আর ওদিকে আমাদের কিছু সন্তান মৃত্যুর মুখোমুখি, কেউ কেউ ফিরেছেন। একেবারে শেষ মুহূর্তে আমরা যাচ্ছি। প্রিয় দর্শক, শেষ করতেই হচ্ছে সময়ের সংক্ষিপ্ততার কারণে। আমরা বিশ্বাস করি ঘুষের যে কথাটি মির্জা ফখরুল বলেছেন যে ঘুষের পরিমাণ আরও বেড়েছে, এখান থেকে আমাদের নৈতিকভাবে সরে আসতে হবে। একটি নীতিবাদী জাতি আমরা চাই। আমরা বিশ্বাস করি সেই নীতিবাদীতে জাতিতে আমরা পৌঁছাবো। শুভ সকাল। এশিয়ান সংবাদ বিশ্লেষণে আবারও স্বাগতম আগামীকালের জন্যে।